আবির, তুই আমার রুমে? ছি, আমি একা বেডরুমে কোন অবস্থায় শুয়ে আছি তোর মাথায় নেই? শয়তান! পেটে অসহ্য পিরিয়ডের ব্যথা নিয়ে বিছানায় শুয়ে আছি। সাদা বিছানার চাদরে বেশ খানিকটা লাল হয়ে গেছে আমার রক্তের দাগে। শরীরে অসম্ভব রকম যন্ত্রণা হচ্ছে। ব্যথায় এক প্রকার কাতরাচ্ছি আর বিছানার উপর হয়ে শুয়ে আছি। এমন সময় হঠাৎ আবির গাধার বাচ্চাটা হুট করে আমার রুমে ঢুকে আসলো। সরি, আসলে আমি পুরো বাসায় তোকে ডাকাডাকি করে কোনো সাড়া পেলাম না, তাই সোজা রুমে চলে আসলাম। কে আর জানে এই বেলা 10টা বাজেও তুই মহারানী পেতনির মতো শুয়ে থাকবি। এত বেলায় তো এলাকার সব কুত্তা বিলাই কাক অবধি জেগে গেছে, আর তুই শুয়ে শুয়ে বিছানার সাথে আদর সোহাগ করছিস। হারাম জাদা, আমার পেটে ভীষণ ব্যথা করতেছে তাই শুয়ে আছি, আর তুই ফাজলামো করছিস। যা, বের হ আমার রুম থেকে। ও আল্লাহ, তোর পেটে ব্যথা করতেছে? এইটা তো খুশির খবর। দাঁড়া, আমি এক্ষুনি আন্টিকে গিয়ে বলি। ওই বজ্জাত, খুশির খবর মানে কি বলিস তুই? খুশির খবরই তো। তোর বাবু হবে, আমি মামা হব, তোর বাচ্চাকে কোলে নিয়ে ঘুরবো, তার সাথে খেলবো, তাকে খেলনা গাড়িও কিনে দিব। এটা খুশি না বল? আবিরের কথা শুনে তানহা রাগে তার দাঁত কড়বড় করতেছে আর চোখ দুটো বড় বড় করে আবিরের দিকে এক বিরাট রাগী দৃষ্টি নিয়ে চেয়ে আছে। মনে হয় যেন এখনই শোয়া থেকে দৌড়ে উঠে এসে আবিরকে কামড়ে দিবে। ওই শালা গাধারূপী খালাতো ভাই, আমার কি বিয়ে হয়েছে নাকি যে বাবু হবে আর তুই মামা? বিয়ে না হলে বুঝি বাবু হয় না? উল্টোপাল্টা কথা বলে আমার মাথা গরম করিস না। বল কি জন্য আসছিস? না মানে আজকে এত বেলা হয়ে যাচ্ছিল আর তুই বাসায় আসছিলি না, তাই কলেজ যাবি কিনা ডাকতে আসছিলাম। আমি আজকে কলেজে যাব না, তাই তোরও যাওয়ার দরকার নেই। যা, বাসায় যা। কিন্তু তোর পেট ব্যথার কি হবে? কিভাবে সারবে এমনি শুয়ে থাকলে? গতকাল তো জেদ ধরে আমার পুরো 500 টাকার খাবার অর্ডার করে একা একা সব সাবার করে দিলি। তারই মনে হয় নজর লেগে গেছে। আল্লাহ ঠিক হইছে এই পেতনির সাথে। এতদিন জানতাম তুই কিপটে, এখন তো দেখছি ফকির। সামান্য 500 টাকা খাইয়েছিস বলে আবার মনে করিয়ে দিচ্ছিস। ইচ্ছে করে খাওয়াইনি, আমাকে ডাকাতি করে খেয়েছিস তুই। ওই একই হলো। আর হ্যাঁ, আমার কারো নজর লাগে না, উল্টো নজর লাগাতে পারি আমি, বুঝেছিস? হ্যাঁ, এই জন্য তো এই অবস্থা। তারপর এই বলে আমি যেই তানহার কাছে এগিয়ে গিয়ে ওর বেডে ওর পাশে বসতে যাব, তখনই তানহা বলল, ওই এখানে বসা যাবে না। কেন? বসলে কি হইছে? সাথে কি আর বলি, গাধারূপী খালাতো ভাই, কিচ্ছু বুঝিস না তুই। যা, বের হ এখন আমার রুম থেকে, না হলে উষ্টা দিয়ে তোকে এখন রুম থেকে বের করে দিব। বুঝি, আমি সব বুঝি। তাই আর কি বুঝবি? ওই যে ওইটা। কোনটা? ওইটা হা হা হা। কুত্তা বিলাই হনুমান, দাঁড়া তুই। তোকে না মারলে তুই রুম থেকে বের হবি না। এই বলে ও হাতের কাছে বালিশ চিরুনি যা পাচ্ছে সব আমার দিকে ছুঁড়ে মারতেছে। আর এখন এখানে থাকলে আমার কপালে সত্যি সত্যি দুঃখ আছে। তাই তানহার দিকে তাকিয়ে জিভ বের করে মুখ ভেঙচি কেটে আমি ওর রুম থেকে বের হয়ে নিচে আসতেছি। এতক্ষণ কি হলো নিশ্চয়ই কিছু বুঝতে পারছেন না। চলুন আপনাদেরকে এবার ওদের পরিচয় দিয়ে নেই। গল্পের মেইন ক্যারেক্টার দুজনার ভাই বোন, মানে হচ্ছে ওরা একে অপরের খালাতো ভাই বোন। গল্পের মেইন ফিমেল ক্যারেক্টারের নাম হচ্ছে তানহা। তানহা এতদিন তার আব্বু আম্মুর সঙ্গে শহরে ছিল। 2 মাস হলো তার আব্বুর হঠাৎ ট্রান্সফার এই এলাকায় হয়েছে। ও হ্যাঁ, আপনাদের তো বলা হয়নি, তানহার আব্বু পুলিশে জব করে আর ওর আম্মু গৃহিণী। তানহা শহর থেকে স্কুল লাইফ শেষ করে এখন তার আম্মু আব্বুর সাথে তাদের গ্রামের বাড়ি গোবিন্দগঞ্জে এসেছে। আর আবিরকে তো আপনারা সবাই চেনেন, ও এখন স্কুল লাইফ শেষ করে সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে। তানহারা চলে আসলে আবিরের আব্বু কলেজের প্রিন্সিপালকে বলে আবিরের কলেজেই তানহার অ্যাডমিশন করিয়ে দেয়। তানহা এখানে নতুন, তাই আবিরকে না চাইতেও তানহাকে সাথে নিয়ে ঘুরতে হয়, একসাথে কলেজে যেতে হয় আবার আসতে হয়। সবই তানহার অর্ডার। আর আবির তানহার কোনো কথাই অমান্য করলে সে সোজা গিয়ে আবিরের আব্বুর কাছে নালিশ করে দেয়।
আর আপনারা তো জানেন আবির ওর আব্বুকে ভীষণ রকম ভয় পায়। আপাতত এইটুকুই জেনে রাখুন, বাকি সব চরিত্রের সাথে আপনারা গল্পের মধ্যেই জেনে নিতে পারবেন। আবির তানহার রুম থেকে বেরিয়ে সোজা নিচে তাদের ড্রয়িং রুমে এসে টিভি চালিয়ে দেয় আর নাস্তা করতে বসে। আবির তার আম্মুকে ডাকতে থাকে। ওইদিকে কিচেন থেকে বের হতেই আবিরের আম্মু দেখে আবির খাবার টেবিলে বসে আছে। কি রে, তুই একা একা কেন? তানহা কোথায়? ও কি ঘুম থেকে উঠতে পারেনি? যা তো, ওকে ডেকে নিয়ে আয়। আহারে, কত বেলা হয়ে গেছে, মেয়েটা এখনো না খেয়ে আছে। ওনাকেই তো ডাকতে ওনার রুমে গিয়েছিলাম। উঠাতে পারলি না ওকে? না, উঠলো না তো, উল্টো ও আরো তোমার ছেলের সাথে কি খারাপ ব্যবহারটাই না করলো। তুই কিছু করিসনি? না, আমি আবার কি করব? আমি তো শুধু ওকে ডাকতে গিয়েছিলাম। তাহলে তোকে কি ও এমনি এমনি বকা দিল? ফাজিল ছেলে কোথাকার। ও তো এমনি এমনি বকে, আমার আব্বুর বাসায় থাকে আর আমার সাথেই পচা বিহেভ করে। কি বললি হারামির বাচ্চা? তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার ভাগ্নির গালমন্দ করছিস। আজকে তোর খাওয়া বন্ধ। গালমন্দ কোথায় করলাম? আর আম্মু আমার চেয়ে কি তোমার ভাগ্নি তোমার কাছে বড়? বড়ই তো। ও তো মেয়ে, এক্ষুনি বিয়ে দিয়ে দিলে স্বামীর বাড়ি চলে যাবে। আর তুই তো আমার ছেলে, তুই সারা জীবন নিজের ঘরেই থাকবি। আমি ছেলে বলে আমার উপর এই অবিচার? এখন চুপচাপ আর একটা কথা না বলে মুখ বন্ধ করে খাবারটা খেয়ে নে। আম্মু তুমিও না কি সব বলো? মুখ বন্ধ করে আমি খাবো কিভাবে? সরি আম্মু, দেখি কি রান্না করেছো দাও। তারপর আবিরের আম্মু আবিরকে খাইয়ে দেয়। আবির খাওয়া শেষ করে রুমে আসতেই আবিরের ফোনে তার প্রাণপ্রিয় বন্ধু রিয়াদের কল আসে। আর রিয়াদ কলে বলে আবিরকে তাড়াতাড়ি বের হয়ে বাসার সামনে আসতে, সে আবিরের জন্য দাঁড়িয়ে আছে। এই বলে ফোন কেটে দিতেই আবির তাড়াহুড়ো করে কলেজ ড্রেস, হাতে ঘড়ি, চুল স্টাইল আর গায়ে নতুন পারফিউম লাগিয়ে ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে দৌড়ে বের হয়ে বাসার বাইরে আসে। এসে দেখে রিয়াদ দাঁড়ানো। কিরে মামা, আসিস? আজকে তো শানের পো মানে তানহাকে দেখছি না যে, তোকে কি একে বের করে দিল? তানহা প্রেগনেন্ট, তাই তো যাবে না। চলো আজকে কলেজে গিয়ে ভরপুর চিল করব। বলিস কি, তানহা আপু প্রেগনেন্ট? দোস্ত কামটা করলো কে? এই তুই কি যাবি? খাওয়াবি নাকি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাওয়াবো তোরে? হ্যাঁ, বের কর একটা ধরাই। আরে শালা, আমাদের বাসায় সিসি ক্যামেরা আছে। তুই এখানে সিগারেট ধরালে পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে। তুই জানিস না আমার খালু পুলিশ? ওরে বাবা, তাই নাকি? সেটা আগে বলবি তো। চল চল সামনে চল, দাঁড়া একটা রিক্সা নেই। ভাড়া কি তুই দিবি? আচ্ছা চল, হেঁটেই বরং যাই, কলেজ তো কাছে, আর হেঁটে গেলে ব্যায়ামও হবে। তারপর ওরা দুই বন্ধু একে অপরের কাঁধে হাত দিয়ে কথা বলতে বলতে কলেজের দিকে এগোতে থাকে। রাস্তার মাঝখানে ছোট্ট একটা টং দোকান পড়ে, সেখানে রিয়াদ বলে। তারপর আবির রিয়াদকে সিগারেট নেওয়ার জন্য 50 টাকার একটা নোট বের করে দেয় আর সে সাইডে এসে দাঁড়ায়। এর মধ্যে সেখান দিয়ে তখন তানহার আব্বু যাচ্ছিল। তখন রিয়াদ তাকে চিনতে না পেরে তার সামনেই আবিরকে সিগারেট ধরিয়ে দেয় আর বলে, বন্ধু ধর। কিরে দৌড়াচ্ছিস কেন? ধর, দাঁড়া দাঁড়া। আবির তার কলেজ বাদ দিয়ে মুখ আড়াল করে দৌড়াচ্ছে যাতে তার খালু অর্থাৎ তানহার আব্বু আবিরকে চিনতে না পারে। আবির দৌড়াচ্ছে আর তার পেছনে পেছনে রিয়াদ দৌড়াচ্ছে। দৌড়ে কলেজের গেটের সামনে চলে আসে ওরা। তারপর আবির পেছনে তাকায় আর রিয়াদকে দৌড়ে আসতে দেখে। রিয়াদ আবিরের কাছে আসতেই আবির রিয়াদকে ধুমধাম কেড়িয়ে দেয়। আও দোস্ত, মারতেছিস কেন? ছাড় ছাড়, মরে যাব। কিন্তু আমি মরলে বন্ধু কোথায় পাবি তুই? শালা, তুই তানহার আব্বুকে চিনিস না? তুই ওনার সামনে সিগারেট নিয়ে আমার দিকে দৌড়াচ্ছিলি কেন? তুই তো দেখি আমার মান সম্মান কিচ্ছু রাখবি না। আরে আমি জানি নাকি? আমি তো জানি তোর খালু পুলিশের হাবিলদার, এখন যে এসআই হয়েছে তা তো জানি না। আর আমি দেখিনি ওনাকে। এ কথা ভুলেও যেন তানহার কানে না যায়। ওকে চল, ক্লাসে যাই এখন, একটু পরই স্বপ্ন ম্যাডামের ক্লাস শুরু হবে। শালা লুচ্চা, ওনার কিন্তু বিয়ে হয়ে গেছে। তুই নিজেকে সামলিয়ে নিস। ইমোশনে অ্যাটাক করে দিলি বন্ধু। চল ক্লাসের ভেতরে। তারপর আবির আর রিয়াদ দুজন একসাথে কলেজের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে।
তারপর ক্লাসের দরজায় উকি ঝুঁকি দিতেই দেখে ভেতরে তাদের গণিত স্যার দাঁড়ানো। সে ওদেরকে ক্লাসের বাহির থেকে উকি ঝুঁকি দিতে দেখে ফেলে আর বলে, ক্লাসের ভিতর ফাজলামো হচ্ছে? তোরা এত লেট করে আসলি কেন? যা ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে থাক। তারপর আবির আর তার বন্ধু রিয়াদ স্যারের লাঠির বাড়ির ভয়ে সেখানে কান ধরে দাঁড়ায়। একটু পর আবির কান ছেড়ে দিয়ে রিয়াদের কানে কানে বলে, দোস্ত, এই স্যার মনে হয় আজকে বাসা থেকে বউয়ের সাথে ঝগড়া করে আসছে, বুঝছিস? তাই সে রাগ আমাদের উপর দেখাচ্ছে। চুপচাপ এই দিকে আয়, একটা ভালো বুদ্ধি আসছে আমার মাথায়। তারপর ওরা দুজন ক্লাসের দরজার সামনে থেকে চুপি চুপি সাইডে তাদের কলেজের গ্যারেজে আসে। এসে দেখে গ্যারেজের এক কোনায় স্যারের সেই প্রাচীন কালের RX-102 মোটর সাইকেলটা রাখা। এরপর প্রতিশোধ স্বরূপ ওরা দুজন বাইকের কাছে গিয়ে তার 2 চাকার হাওয়া বের করে দেয় আর তাড়াতাড়ি ওখান থেকে ওরা পালিয়ে আসে। এর মধ্যে নেক্সট ক্লাসের বেল পড়ে যায় আর ওরা দুজন আবার ক্লাসে এসে বসে। আবির আর রিয়াদ ক্লাসে আসতেই ক্লাসে আবারও হই হট্টগোল শুরু হয়। আর একটু পর আবির রিয়াদের কানে কানে বলে, তারপর আমি আর আবির মিলে ক্লাসে ম্যাডামের সাথে অনেক দুষ্টুমি মজা করে, আর ম্যাডামও সেগুলো অনেক এনজয় করে, তাই সে কিছু বলে না। অবশ্য তানা আপু থাকলে এগুলো কিছুই হয় না, কারণ সে আবিরকে সব সময় চোখে চোখে রাখে। যাই হোক, এভাবে আরও অনেক দুষ্টুমি মজা মাস্তিতে শেষ হয় আমাদের আজকের ক্লাসগুলো। তারপর কলেজ ছুটি হলে লেকের পাড়ে এসে 2 বন্ধু মিলে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বাসায় চলে আসে। বাসায় এসে কলিং বেলে চাপ দিতেই ভেতর থেকে তান্হা এসে দরজা খুলে দিল। তারপর ভেতরে ফিরে যেতেই ও কিসের সাথে যেন ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যেতে লাগলো। আমি তখন আচমকাই তানহাকে ধরে ফেললাম। আবির কি করছিস? আমার বুকের উপর থেকে হাত সরা, ছাড় আমাকে। ও সরি, এই নে, ছেড়ে দিলাম। আও ওরে আমার আম্মুরে আব্বুরে, আমার কোমরটা বুঝি ভেঙেই গেছে। তুই কি আমাকে মেরে ফেলবি বলে ঠিক করেছিস কুত্তা? আমি কি করেছি? তুই তো বললি ছেড়ে দিতে, তাই আমি ছেড়ে দিলাম। হারামজাদা, আমি ছেড়ে দিতে বলছি মানে তুই আমাকে একেবারে ছেড়ে দিবি, আমার হাত ধরবি না। না, আমার তো পায়ে পায়ে দোষ, তাই কিছু করতে দিই। যাক ওসব কথা, এখন বল তোর শরীর কেমন আছে? ঠিক হয়ে গেছে না? ন্যাকা হচ্ছে ন্যাকা। আমাকে মেঝেতে ফেলে দিয়ে এখন দরদ দেখাচ্ছিস? যা ভাগ চোখের সামনে থেকে, না হলে উষ্টা খাবি এখন। আচ্ছা, তুই সব সময় এমন ঝালমরিচের মতো বিহেভিয়ার করিস কেন বলতো? দজ্জাল একটা। কি আমি দরজাল? আমি মরিচ? দাঁড়া, আজকে তোর হচ্ছে। বলি আমি আবিরের গলা চেপে ধরলাম। হাও, কি করছিস তানহা? ছাড়, আমার দম আটকে যাচ্ছে। যাক, সেই জন্যই তো ধরেছি। আর ওইসব উল্টাপাল্টা বলে রাগাবি আমাকে? এর মধ্যেই আম্মু এসে পড়ে আর আমাদের দুজনকে এভাবে দেখে বলে, এই তোরা আবার শুরু হয়ে গেছিস? তানহা, আবির, কি হচ্ছে এসব? খালামণি দেখো, তোমার ছেলে আমাকে মেঝেতে ল্যাং মেরে ফেলে দিয়েছে। আমার কোমরের শিশু হাড়গুলো মনে হয় ভেঙেই গেছে। আম্মু বিশ্বাস করো আমি। চুপ, আর একটা কথাও বলবি না, আমি বুঝে গেছি। আচ্ছা, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? মেয়েটা এমনি অসুস্থ, আবার তার উপরে তুই ওর সাথে দুষ্টুমি করছিস। আজকে তোর আব্বু আগে বাসায় আসুক, তারপর বলবো তোকে হোস্টেলে ভর্তি করে দিতে। আম্মু তুমি সবসময় কেন তানহার সাইড নিয়ে কথা বলো? তুমি কি ওর আম্মু নাকি আমার ড্যাড? ভালো লাগে না। এই বলে আমি কাঁধে থাকা ব্যাগটাকে সোফার উপর ছুঁড়ে মেরে রাগে ফুঁসতে ফুঁসতে রুমে চলে আসলাম। আমার পেছন পেছন তানহা আসলো। আমি তখন রুমে তোয়ালে পড়া অবস্থায় প্যান্ট চেঞ্জ করছিলাম। তানহা সোজা রুমের ভেতর চলে আসছে। কি বাবু, কেমন দিলাম তোমাকে? কে তোর বাবু? আর দেখছিস না আমি প্যান্ট চেঞ্জ করছি? অনুমতি না নিয়ে এভাবে রুমে চলে আসার মানে কি? কি বললি তুই? তোর রুমে ঢুকতে আবার অনুমতি নিতে হবে? হা হা হা। নিতে হবে। এখন লুচুর মতো চেয়ে না থেকে যাও দয়া করে। কেন, তুই কি লজ্জা পাচ্ছিস? আরে সমস্যা নেই, আমি চোখ বন্ধ করছি। নে তুই চেঞ্জ কর। তানহা, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি কিন্তু তোর গায়ে তেলাপোকা ছেড়ে দিব, যা বলছি। এখন যাচ্ছি, কিন্তু একটু পর আমি আবার আসবো। বাই হাদারাম। কি বললি রে তুই? কিছু না। আবির, তোর হাঁটুর উপরের তিলটা না অনেক সুন্দর।
ওইটা ঢেকে রাখিস, নয়তো অসুবিধা হয়ে যাবে। এই বলে তানহা আবিরের মুখের ওপর বাহির থেকে দরজা আটকে দিয়ে চলে যায়। তারপর আবির চেঞ্জ করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে ড্রয়িং রুমে এসে বসে খাওয়া দাওয়া সেরে নেওয়ার জন্য। আবির খাবার টেবিলে এসে বসতেই আবিরের আম্মু আবিরের জন্য খাবার নিয়ে আসে। খাবারের মধ্যে ছিল আবিরের পছন্দের মোরগ পোলাও, সাথে চিংড়ি মাছ, ডিম সহ আরো অনেক কিছু। আবির তাড়াতাড়ি করে হাত ধুয়ে খাওয়া শুরু করে দেয়। এর মধ্যেই হঠাৎ তানহা এসে আবিরের প্লেট থেকে বড় এক পিস চিকেন শো মেরে তুলে নেয় আর নিজে খেতে থাকে। উফ, সেই মজা হয়েছে কিন্তু খাবারটা। এটা কোন ধরনের অসভ্যতা শুনি? এভাবে বিড়ালের মতো ছো মেরে আমার প্লেট থেকে খাবার কেড়ে নেওয়ার মানে কি? আবির, তুই ওকে বকছিস কেন? তোর প্লেটে আরো আছে তো। মেয়েটা সকাল থেকে তোর জন্যই কিছু খায়নি, জানিস? কেন? আমি কি ওকে বারণ করেছি নাকি? বাসায় আসার পর আমি কখনো কি একা খেয়েছি তোকে ছাড়া? হইছে, এখন খেতে বসতে পারিস। খাবো, তোর প্লেটের খাবারগুলো আমাকে দিলে। আমার প্লেটের খাবার কেন? এগুলো তো এটো করেছি আমি। তুই আলাদা প্লেটে নিয়ে নিজে খেয়ে নে। না, তাহলে খাবো না। আর কারো এটো খাবার খেলে নাকি ভালোবাসা বাড়ে? তোর সাথে আমার ভালোবাসার একটা ব্যাপার আছে না? ও মা, তাই নাকি? তাহলে নাও। তারপর তানহা আমার প্লেট থেকে খাবার খেতে থাকে। খাওয়া শেষ হলে আমি প্রথমে উঠে রুমে চলে আসি। রুমে এসে বিছানায় গাটা এলিয়ে দিতেই ঘড়িতে চোখ ফেলে দেখি বিকেল 5টা বাজে। এখন আর বাসায় ভালো লাগছে না, তাই রিয়াদকে কল করে ডেকে নিলাম। তারপর 2 বন্ধু মিলে লেকের পাড়ে বসে আড্ডা দিলাম। একটু পর ফোনের রিংটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি তানহার ফোন। আমাকে না বলে কোথায় গেছিস তুই? জাহান্নামে। বড়দের কথা শুনিস না? জাহান্নামেই তো যাবি তুই। তা তোর আশেপাশে কেউ নেই? কোনো চিৎকার শুনতে পাচ্ছি না যে। কিসের চিৎকার? জাহান্নামে তো পাপীদের শাস্তি দেওয়া হয়, আগুনে পোড়ানো হয়, তার চিৎকার। নেটওয়ার্ক প্রবলেম, কিছু শুনতে পাচ্ছি না। কি জন্য ফোন করেছিস তাই বল। আমি কিছু বললেই তো নেটওয়ার্ক প্রবলেম দেয়, তাই না? বান্দর কোথাকার। শোন, এক্ষুনি আমার জন্য বাসায় দই ফুচকা নিয়ে আয়, না হলে রাতে কিন্তু তোর খবর খারাপ করে দিব। পারবো না, আমার কাছে সিগারেট, থুরি, চকলেট খাওয়ার মতো টাকা নেই। সেসব আমি জানি না, তুই নিয়ে আসবি মানে আসবি, ব্যাস। রাখছি আমি। আর 1 ঘন্টার মধ্যে তোকে যেন আমি বাসায় দেখি, নয়তো আমি কিন্তু বাসা থেকে চলে যাব। ধ্যাত, বলেই ফোনটা কেটে দিল। কি হয়েছে বন্ধু? কার ফোন ছিল? তানহার। আর বলিস না দোস্ত, ইদানিং খুব জ্বালাচ্ছে ও। ভাবছি ওর জন্য আমি হোস্টেলে ভর্তি হয়ে যাব। কিন্তু তুই দেখিস, একদিন তানহাপুর এগুলোকেই তুই অনেক মিস করবি। এসব তো তানহাপুর ভালোবাসা তোর জন্য। ওই সালা, কি বলিস? তানহা আমার কাজিন। এর মধ্যে আমার ফোনে কারো মেসেজ আসলো। 500 টাকা আমার বিকাশ অ্যাকাউন্টে সেন্ড মানি হয়েছে। আমার আর বুঝতে বাকি রইল না যে এইটা তানহার কাজ। সন্ধ্যা হয়ে আসলো। তারপর আড্ডা শেষ করে তানহার জন্য দই ফুচকা পার্সেল করে নিয়ে বাসায় চলে আসলাম। আবির আসতেই দেখে তার খালামণি অর্থাৎ তানহার আম্মুর সোফার উপর বসে তানহার আব্বুর সাথে কিছু একটা নিয়ে কথা বলছে। তাই সেই ইশারায় তানহা কোথায় আছে জিজ্ঞেস করলে তানহার আম্মু তানহার রুমের দিকে আঙুল ইশারা করে দেখিয়ে বলে রুমে। তারপর আবির উপরে সোজা তানহার রুমে গিয়ে দেখে তানহা ল্যাপটপের সামনে বসে কিছু একটা দেখছে। তখন আবির তার খাবারের প্যাকেটটা তানহার সামনে ধরতেই তানহা খুশিতে একগাল হেসে দেয় আর বলে, আবির, তুই খুব ভালো, যদিও কথাটা মন থেকে বলছি না। বলেই আবিরকে জাপটে জড়িয়ে ধরলাম। হয়েছে, এখন ছাড় আমাকে, আর হাসি বন্ধ কর তোর। হাসলে তোকে বাদরনির মতো লাগে। আউচ! কথাটা বলতেই তানহা আমার পিঠে একটা থাপ্পড় বসিয়ে দিল, আর আমি তাতে অনেকটা ব্যথা পাওয়ার ভান করে সেখান থেকে চলে আসলাম। আবির তানহার রুম থেকে বের হয়ে নিজের রুমে এসে পড়তে বসে। একটু পর আবিরের পড়ার শব্দ শুনে তানহাও তার বইগুলো নিয়ে আবিরের রুমে পড়তে আসে। আবির বিছানায় বালিশে হেলান দিয়ে পড়তেছিল, তখন তানহা এসে একটা বই নিয়ে আবিরের সামনাসামনি পা তুলে বসে আর বই পড়ার ভান করে আবিরের দিকে তাকিয়ে থাকে। একটু পর আবির তানহার দিকে তাকিয়ে দেখে তানহা নিচের বই উল্টো করে ধরছে আর বিড়বিড় করে পড়ার ভান করতেছে। আবির তখন তানহার হাত থেকে বইটা ঘুরিয়ে সোজা করে দেয় আর পুনরায় নিজের পড়ায় মন দেয়। হাদারামটা শুধু পড়াতেই ব্যস্ত,
আমার দিকে তাকানো তো দূর, আমার সাথে কথাও বলছে না। তাই রেগে গিয়ে ওর পায়ে দিলাম এক জোরে লাথি। কুত্তা, তুই আমার সাথে কথা বলছিস না কেন? দেখছো তো পড়তেছি, আর তুমি তো সামনেই আছো, কি কথা বলবো? এইভাবে তুমি করে একটু কথা বলতে পারিস না? হ্যাঁ, আসছে। আমি কি তোর বয়ফ্রেন্ড যে তুমি করে বলবো? না, আমার বাবুর আব্বু তুই। এই বলেই তানহা দৌড় দিল। ও যে কখনো আমাকে কি বলে কিছুই বুঝি না। এজন্যই হয়তো লেখক গান লিখেছিল, মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। তারপর তানহা নিজের রুমে আসে আর আবির ওইদিকে পড়তে থাকে। এর মধ্যে নিচে কিচেন থেকে তানহার আম্মুর ডাক আসলো। মানে হলো তানহাকে এখন তার আম্মুর সাথে রান্নায় একটু সাহায্য করতে হবে। এইভাবে রাত প্রায় 9টা বেজে আসলো। তারপর রান্না শেষ হলে আবিরের আম্মু তানহাকে বলে, তানহা মা যা তো আবিরকে ডেকে নিয়ে আয়। না খালামুনি, আমি এখন তোমার ছেলের সামনে যেতে পারবো না। কেন? বলা যাবে না, এমনি। আচ্ছা, আমি ডেকে নিচ্ছি। আবির, এই আবির, বাবা নিচে খেতে আয় তাড়াতাড়ি। তারপর আবিরের আম্মু আবিরকে খাওয়ার জন্য ডাকে আর আবির তার বই খাতা টেবিলের ওপর গুছিয়ে নিচে ড্রয়িং রুমে ডিনার করতে আসে। এসে দেখে আবিরের আম্মু, তানহার আম্মু সবাই বসে পড়েছে। আবির এসে তানহার পাশে বসতেই ওদের খাবার দেওয়া হলো। খাবার সময় কেউ কারোর সাথে কোনো রকম দুষ্টুমি করছে না। দুজনেই চুপচাপ খেয়ে যে যার রুমে চলে গেল। পরের দিন সকালে ওরা কলেজে যাওয়ার জন্য একসাথে নাস্তা করে বাসা থেকে বেরোলো। আজ ওদের কলেজে কিছু নতুন বখাটে ছেলেদের আনাগোনা দেখা যাচ্ছিল। আবির আর তানহা কলেজে প্রবেশ করতেই বখাটে ছেলেগুলো ওদের টিজ করতে শুরু করলো। কথাবার্তা তর্কাতর্কি চলছে। এর মধ্যে একটি ছেলে আবিরকে ধাক্কা দিতে নিল। তানহার সাথে সাথে সেই ছেলেটির নাকে ঘুষি মেরে দেয় আর ছেলেটি সেখানেই অজ্ঞান হয়ে যায়। তার সাথে বাকি ছেলেগুলো ওকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। তানহা, এটা কি করলি তুই? এভাবে ছেলেটার নাকে মারলি কেন? এখনো মনিটরে গেলে কি হবে? ওর কপাল ভালো যে আমি ওর নাকে ঘুষি মারছি, না হলে আমি তো ওর জায়গা মতো লাথি মারতে চেয়েছিলাম। ওর কত বড় সাহস, ও আমার সামনে তোকে ধাক্কা দিতে যায়। এখন চল আমরা তাড়াতাড়ি এখান থেকে সরে যাই, না হলে প্রিন্সিপাল বা কলেজের কেউ এসে পড়লে ঝামেলা আরো বেড়ে যাবে। আর একটা থাপ্পড় দিয়ে ওরে। না না, ভেতরে যথেষ্ট হয়েছে। এই বলে আমি তানহার হাত ধরে তাড়াতাড়ি করে ওকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসলাম। এর মধ্যেই পাগলিটা আবার ছেলেটাকে একটা লাথি মেরেই আসছে। কিরে তোরা এখানে? আমি সেই কখন থেকে তোদের খুঁজতেছে। শুনলাম কলেজের গেটের সামনে জনি ভাইয়ের গ্যাংয়ের সাথে কাদের জানি ঝামেলা হয়েছে। অন্য কারোর না, আমাদেরই। এই গাধিটা ওর নাকে ঘুষি মারছে, আবার আসার সময় ওর পেছনে লাথিও মেরে আসছে। এখন বেশি কথা বললে কিন্তু তুইও লাথি খাবি। হারামজাদা, ও আমার সামনে তোর গায়ে হাত দিতে নিবে আর আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো? তুই এটা ভাবলি কি করে, ভীতু কোথাকার? আরে বিষয়টা তেমন না। তোমরা তো জনি ভাইকে চেনো না। উনি হচ্ছে এই কলেজের একমাত্র বখাটে ছেলেদের মধ্যে সেরা একজন। ওর বাবা আবার এই এলাকার কমিশনার, অনেক প্রভাবশালী ওরা। তাই ওদের সাথে লাগতে গেলে কেউ পেরে ওঠে না। ওর বাবা কমিশনার, তাতে আমার কি? আমার আব্বু তো পুলিশের এসআই। আমি কি কাউকে ভয় পাই নাকি? বাদ দে ওসব, চল। চল দোস্ত, আমার কথা আছে তোর সাথে। ক্লাসে চল। বল, কি কথা? এখানে না, ক্লাসে গিয়ে বলবো, চল। তারপর ওরা তিনজন ক্লাসে চলে গেল। একে একে ক্লাস শেষ করে টিফিনের বেল পড়ে গেল। তাই সবাই লাঞ্চের জন্য ক্যান্টিনে গেল। তানহা বাহিরে ওর বান্ধবীদের সাথে কথা বলতেছে। ক্লাসে আবির আর রিয়াদ বসে নোট লিখছে। রিয়াদ, তুই তখন কি যেন বলবি আমাকে বলতেছিলি, বল। না মানে দোস্ত, কিভাবে যে শুরু করব বুঝতে পারতেছি না। আরে বন্ধু, বল বল। আমি না তোর বেস্ট ফ্রেন্ড, আমার সাথে বলতেও আটকাচ্ছিস কেন? আসলে মামা, আমি তো প্রেমে পড়ে গেছি। ওয়াও, সত্যি নাকি? তা কে সেই মহারানী? তোর নাম কি? বাসা কোথায়? তাকে বলেছিস কিছু? না, কিছু বলিনি, কিন্তু বন্ধু সবটাই তোর ওপর নির্ভর করবে। মেয়েটা কে তা তো বল। তোর কাজিন তানহা। কি? এখন কি মারবি আমাকে? আরে কি বলিস গাধা, মারবো কেন? বরং আমি তো খুশি হয়েছি তুই বিষয়টা আমাকে মন থেকে বললি বলে। তুই হচ্ছিস আমার জানের দোস্ত,
আমি ছোটবেলা থেকে তোকে ঠিক করে চিনি জানি, তুই অনেক ভালো। আমি তোর ব্যাপারটা দেখবো, তার জন্য ট্রিট চাই কিন্তু। ওকে। তারপর ওর সাথে রিলেশনে গেলে তোর স্বপ্না ম্যামের কি হবে? তোরা কি নিয়ে এত বান্দরের মতো দাঁত বের করে হাসছিস? আবির চল ক্যান্টিনে, আমার খুব ক্ষুধা লাগছে। দোস্ত তুই খাবি না? না আমি রোজা, তোরা যা। বুঝেছি, এই শালা এখন চিপাই গিয়ে সিগারেট ধরবে। তানহার সাথে আছে তাই ওকে আর বেশি কিছু বললাম না। তারপর তানহা আবিরের হাত ধরে কলেজ ক্যান্টিনে চলে আসলো আর ওরা একসাথে বসে খাবার খেয়ে নিল। তানহা, তোকে একটা কথা বলবো। বল, কি কথা? এখানে সবার সামনে বলা যাবে না, বাসায় গিয়ে বলবো। কি এমন কথা যা এখানে বলা যাবে না শুনি? খুবই ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, তাহলে সেটা একটু তাড়াতাড়ি বলিস। জানিস তো আমার আবার ধৈর্য কম। তারপর ওদের খাওয়া শেষ হতেই কলেজে ক্লাসে বেল পড়ে যায় আর ওরা আবারও ক্লাসে প্রবেশ করে। টিফিন পিরিয়ড শেষে আবারও সময় মতো কলেজে ক্লাস শুরু হয়েছে। ক্লাসে বসে রিয়াদ তানহার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে থাকে, কিন্তু এতে তানহা কিছুই বুঝতে পারে না, বরং সে এটাকে ইগনোর করে। এভাবেই বাকি সব ক্লাস শেষে ওদের কলেজ ছুটি হয়ে যায় আর ওরা বাসায় ফিরে আসে। বাসায় এসে ওরা যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে নেয়। বিকেলে তানহা আবিরের রুমে আসে, এসে দেখে আবির ওর বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে। তানহা তখন সুরসুরি দিয়ে আবিরকে সজাগ করে। বাসায় এসে শুয়ে পড়ছিস, ব্যাপারটা কি? খুব টায়ার্ড হয়ে গেছিস মনে হচ্ছে তোকে। আমি কি তোর হাত পা টিপে দেব? দে দে, তাহলে তো ভালোই হয়। আর যদি হাত পায়ের সাথে সাথে তোর গলাটাও টিপে দিই তাহলে কেমন হয়? ওরে বাপরে, তাহলে দরকার নেই, থাক। কি জন্য এসেছিস বল। ছাদে আয় বলছি। এখানে বলা যায় না। ছাদে আসতে বলছি তোকে। ঠিক আছে, যাচ্ছি, চল। তারপর তানহার পেছন পেছন ছাদে চলে আসলাম। ছাদে এসে তানহা বলল, কলেজে আমাকে কি যেন ইম্পর্টেন্ট কথা বলবি বলছিলি, এখন বল। ও হ্যাঁ, আজকে তোর বন্ধু রিয়াদ আমার দিকে তাকিয়ে অমন ভাদাইম্মার মতো হাসতেছিল কেন? তাহলে আসল কথাটা তোকে বলি, শোন। রিয়াদ তো তোকে। তারপর আমি তানহাকে সব খুলে বললাম। সবটা শুনে তানহা, আপনারা কি ভেবেছেন তানহা রেগে যাবে? তাহলে আপনারা ঠিকই ভাবছেন। আমার কথা শুনে তানহা রাগে ওর চোখ মুখ লাল করে ফেলছে, ভ্রু দুটোকে যেন আরো কপালে তুলে ফেলছে। তানহা দেখতে সাদা পরীর মতো, তাই সবাই ওর প্রেমে পড়ে যায়, শুধু আমি ছাড়া। আর ওর ফর্সা মুখটা যখনই লাল বর্ণ ধারণ করে তখনই আমি বুঝে যাই যে ও রেগে গেছে। তানহা সবটা শুনে জোরে কষিয়ে আমার গালে একটা থাপ্পড় মারল, আর আমি দুই হাতে হাত দিয়ে বোকার মতো তানহার দিকে তাকিয়ে থাকলাম। এগুলো নতুন কিছু না, তানহা এর আগেও আমাকে মেরেছে। তাহলে এটাই তোর সেই ইম্পর্টেন্ট কথা? না মানে হ্যাঁ। অন্যের হয়ে দালালি করতে আসছিস? আর তোর সাহস হলো কিভাবে আমাকে এগুলো বলার? দাঁড়া, আজকে তোরে মেরেই ফেলবো। এই বলে তানহা আমাকে কিল ঘুষি লাথি যা আছে সব মারতেছে। তারপর ওর রাগ একটু কমে গেলে আমাকে আরো কিছুক্ষণ শাসিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে হন করে ছাদ থেকে নেমে চলে গেল। এতক্ষণে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম বন্ধুর প্রেমের চক্করে। আজ খুব জোর বেঁচে গেলাম। তারপর আবিরও ছাদ থেকে নেমে আবার তার রুমে চলে আসলো। রাতে আবিরের আম্মু আবিরকে ডিনার করার জন্য ডাকলে আবিরের কোনো সাড়া পায় না। ওইদিকে তানহাও রাগ করে আবিরের সামনে যায় না। বেশ কয়েকবার ডাকার পরেও আবির সাড়া না দিলে এবার আবিরের আম্মু আবিরের রুমে আবিরকে ডাকতে গিয়ে দেখে আবির কম্বল মুড়ি দিয়ে বিছানায় শুয়ে আছে। তারপর উনি আবিরের শরীরে হাত দিয়ে দেখে আবিরের শরীর জ্বরে পড়ে যাচ্ছে। তখন উনি আবিরের মাথায় জলপুট্টি দিয়ে ওকে ঔষধ খাইয়ে রুম থেকে বের হয়ে আসে। তারপর খালামুনি আমাকে এসে বলে আবিরের শরীরে নাকি ভীষণ জ্বর, তাই ও আসতে পারছে না। কথাটা শুনেই আমি দৌড়ে আবিরের রুমে যাই। গিয়ে ওর শরীরে হাত দিয়ে দেখি সত্যি সত্যি ওর শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। ওই কুত্তা, উঠ, কি হয়েছে তোর? কথা বলবি না আমার সাথে? তখন রাগের মাথায় তোকে অনেক মেরেছি, তাই তোর এই অবস্থা। তুই আমাকে মাফ করে দিস। তানহার কান্নার শব্দে চোখ খুলে তাকালাম। কি হয়েছে, কান্না করছিস কেন? কথা বলতেই তানহা আমাকে কম্বলের উপর দিয়ে জড়িয়ে ধরে আরো জোরে কান্না করে দিল। সরি রে, আমি আসলে তখন বুঝতে পারিনি, তাই রাগের মাথায় তোকে এইভাবে মেরেছিলাম। তোর খুব বেশি লেগেছে তাই না? আসলে আমি ওভাবে মারতে চাইনি তোকে। হয়েছে, কান্না থামা। আমার কিছু হয়নি, এমনি জ্বর আসছে, আম্মু ওষুধ খাইয়ে দিয়ে গেছে, সকালের মধ্যেই ঠিক হয়ে যাব। সত্যি তো?
তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এই বলে তানহা দৌড় দিল রুমে, আর একটু পর একটা বালিশ নিয়ে আবার আমার রুমে আসলো। তানহা, তুই বালিশ নিয়ে খেলছিস কেন? খেলছি না, এই বালিশে ঘুমাবো আমি, তাই নিয়ে এসেছি। কোথায় ঘুমাবি রে? কেন, তোর সাথে? শর্ট জায়গা দে। কোথায় ঘুমাবি? পাগল হয়ে গেছিস তুই? তুই একটা অবিবাহিত মেয়ে আর আমি একটা অবিবাহিত ছেলে, আমরা একসাথে কিভাবে ঘুমাবো? চোখ বন্ধ করো, ঘুমাবো। চোখ বন্ধ করে কেন? চোখ বন্ধ করে ঘুমাবো। আমি আম্মুকে বলে আসছি আজকে তোর সাথেই থাকবো বলেই রুমের লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিলাম আর ফ্যান অন করে দিলাম। কি করছিস? আমার ঠান্ডা লাগছে ফকিন্নি, অফ কর। আমি ফ্যান না চালিয়ে ঘুমাতে পারি না। তোর ঠান্ডা লাগবে না, নে, আমি তোকে জড়িয়ে ধরছি। তুই কি সারা রাত আমাকে এভাবে জাপটে ধরে থাকবি, নিজে ঘুমাবি না? না, তুই নিশ্চিন্তে ঘুমা, আমি আছি। ঠিক আছে। এই বলে আমি ঘুমিয়ে যাই। সকালে উঠে দেখি তানহা আমার কম্বলের ভেতর এসে আমার বুকের সাথে আমাকে লেপ্টে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আমি তো পুরাই শক। ছি ছি, আমি আবার ঘুমের ঘরে ওর জোরপূর্বক কিছু করিনি তো? তানহা, এই তানহা। আমার ডাকে তানহা চোখ খুলে আবার ঘুমিয়ে পড়লো। তারপর আমি আবার ওকে জাগিয়ে তুললাম। তানহা, তুই আমার কম্বলের ভেতর কেন? রাতে ঠান্ডায় আমার শরীরে কাঁপুনি দিচ্ছিল, তাই তোর গরম শরীরের সাথে তোকে জড়িয়ে ধরে একটু ঘুমিয়েছিলাম। জ্বর কি একটু কমেছে? তানহা, কিন্তু তুই কি আমার সাথে কিছু করছিস? কেন, তোর কি কিছু হয়ে গেছে? তুই হাসছিস কেন রে? কিছু না, এমনি। আচ্ছা, আমি উঠি, নিচে গিয়ে তোর জন্য নাস্তা নিয়ে আসি। এই বলে তানহা আবিরের পাশ থেকে উঠে চোখ ডলতে ডলতে রুম থেকে বের হয়ে গেল। তানহা ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে আবিরের আম্মু সবার জন্য পরোটা আর নাস্তা রেডি করেছে। খালামণি, তুমি সকাল সকাল আবার এগুলো কেন করতে গেছো? আমাকে বললেই তো পারতে। সরো, তোমার আর কিচ্ছু করতে হবে না। তাতে কি হয়েছে মা, তোদের জন্যই তো সব করছি। তো তোর ঘুম হয়েছে ঠিক মতো? আবির কি উঠেছে? দেখেই তো এলাম, উঠেছে। তারপর তানহা তার খালামুনিকে নাস্তা বানাতে হেল্প করে আর নাস্তা রেডি হলে বাকি সবাইকে ঘুম থেকে ডেকে তোলে। এখন সময় সকাল 8টা। সবাই যে যার মতো খাবার টেবিলে বসে নাস্তা করছে। আবির, তানহা, আবিরের আম্মু সহ সবাই। আবির, এখন কেমন আছিস বাবা? ভালো আম্মু। তানহা মা, তুই এখন অন্তত কিছু খেয়ে নে। কাল রাতে থেকে কিছু খাসনি তুই। এভাবে থাকলে তো শরীর খারাপ করবে তোর। যার বলার কথা সে তো কিছু বলছে না। আবির, তুই তানহা মাকে কিছু বলছিস না কেন? ওকে আমার জন্য না খেয়ে আছে? তুই বুঝিস না হাদারাম কার জন্য। দেখছো আম্মু ও আবার কেমন করছে আমার? আরে ও তোকে রাগাচ্ছে। কিন্তু আমি রাখবো না। তারপর আবির তানহাকে একটা প্লেট দেয় পাশে বসে খাবার খাওয়ার জন্য। আর তানহা তখন আবিরের পাশের চেয়ারটায় বসে আবিরের সাথে ব্রেকফাস্ট করতে থাকে আর টেবিলের নিচে পা দিয়ে একে অপরের সাথে খোঁচাখুচি করতে থাকে। তোদের কি খাবার সময় দুষ্টুমি না করলে হয় না? আমি কিছু করি নাকি? ওই তো সবসময় বেশি বেশি করে। ওই কি বললি? ব্যাস এইভাবেই ঝগড়া খুনসুটির মধ্য দিয়ে ওরা খাওয়া শেষ করে। তারপর যে যার রুমে চলে আসে। আবির এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তাই আবিরের আম্মু আজ আবিরকে কলেজে যেতে বারণ করে দিয়েছে। ওদিকে আবির এখনো কলেজে না পৌঁছলে রিয়াদ আবিরকে কল করে। হ্যালো বন্ধু, কোথায় তুই? কলেজে আসবি না? বন্ধু, আমি তো অসুস্থ। তোর ক্রাশ নামের বাস তো কালকে আমাকে মেরে অসুস্থ করে দিছে। কি বলিস? তারপর আমি রিয়াদকে সব ঘটনা খুলে বললাম, আর সবটা শুনেও বলল, বন্ধু মাফ কর, আমি ওই গুন্ডিকে সামলাতে পারবো না। আমার গার্ড হয়েছে ওর সাথে প্রেম করতে চাওয়া। তুই ছাড়া অন্য কেউ ওকে এভাবে সহ্য করবে না, মিলিয়ে নিস তুই। তুই কি কলেজে গিয়েছিস? হ্যাঁ আসছিলাম, কিন্তু এখন চলে যাচ্ছে। তোকে ছাড়া কি কোনোদিন একা ক্লাস করেছি আমি? তারপর ওরা দুই বন্ধু ফোনে কথা বলতে থাকে। আর একটু পর আবিরের আম্মু হীরামণি আবিরের রুমে আসে। আবির শোন। কিছু বলবে আম্মু? তোর হ্যাপি খালামণি ফোন করেছিল কাল। হঠাৎ নাকি ওনার একমাত্র মেয়ের বিয়ে। এখন আমাদের তো হঠাৎ যাওয়ার কোনো প্রস্তুতি নেই। আর কাল তোর বাবার অফিসে একটা কাজে আমাদেরকে ঢাকায় যেতে হবে, তুই তো জানিসই। আচ্ছা আম্মু, হ্যাপি খালামণির মেয়ে তো অনেক ছোট, এখনই কেন বিয়ে দিচ্ছে? কে বলছে ছোট? রিলেশন করে বিয়ে করতেছে ওর চাচাতো ভাইয়ের সাথে। যাই হোক, আমরা তো আর সেখানে যেতে পারবো না, তাই তোর আবু বলল তানহার তোকে কাল ওখানে যেতে। কি? অসম্ভব। ও বাসায় সবার সামনে
আমার সাথে যা নয় তা করে। আর ওখানে বিয়েবাড়িতে একা আমাকে পেলে তো পাগল বানিয়ে দেবে। আরে ও বাসায় তোর সাথে একটু দুষ্টুমি করবে, বাইরে নিয়ে গেলে কিছু করবে না, লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে। এখন তুই যদি ওর সাথে না যাস তাহলে তোর আব্বুকে কল দিয়ে বলতে হবে। না না, আব্বুকে কল দিয়ে বলতে হবে না, আমি যাব। শুধু ওই পেতনিকে বলো ওখানে গিয়ে আমাকে একটু সম্মান করতে। আচ্ছা এখন টাকাগুলো ধর, আর কালকে ওখানে যাওয়ার জন্য তোদের যা যা কেনাকাটা করতে হবে করে নে। যেতে যখন হবে কি করার। তারপর আমি তানহাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম শপিং এর উদ্দেশ্যে। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিলাম। রিক্সা এসে থামলো সোজা একটা শপিং মলের সামনে। তারপর দুজনে মিলে ভরপুর সব শপিং করলাম। শপিং শেষে ক্লান্ত হয়ে সন্ধ্যায় বাসায় ফিরে আসলাম। তারপর ফ্রেশ হয়ে ডিনার সেরে আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো, কারো চুরির আওয়াজে চোখ খুলে সামনে তাকাতেই দেখি তানহা কাল শপিং এ গিয়ে আমার থেকে 6 রকমের রেশমি চুড়ি কিনে নিছে। আর সকাল সকাল এখন সেগুলো হাতে দিতে আওয়াজ করে আমার ঘুম ভাঙাতে আসছে। আবির দেখ তো আমার হাতের চুড়িগুলো কেমন মানিয়েছে। খুবই বাজে শিকল পরার মতো লাগছে। তা তো লাগবেই। এইভাবে যদি অন্য কোনো মেয়েকে দেখতি তাহলে তোকে তোর ঐশ্বরিয়ার মতো লাগতো, তাহলে তাকে তোর ঐশ্বরিয়ার মতো লাগতো। যাকে আম্মু বলল আমাদের এখন বের হতে, বিকেলের মধ্যে নাকি আমাদের ওখানে পৌঁছাতে হবে। ঠিক আছে যা, আমি আসছি। শোন, বিয়ে বাড়িতে গিয়ে শুধু আমার দিকে ছাড়া ভুলেও অন্য কোনো মেয়ের দিকে চোখ দিবি না, না হলে তোরে কিন্তু একদম অন্ধ করে দিব। আর আমাকে রেখে কোথাও যাবি না, সব সময় আমাকে তোর সাথে সাথে রাখবি। আর যদি তোকে দেখেছি কোনো মেয়ের দিকে তাকাতে বা কথা বলতে, তাহলে তো জানিসই আমি কি করব। কি করবি? তুই না আমাকে পেতনি বলিস, তখন পেতনির রূপে গিয়ে তোর ঘাড় মটকাবো, তোকে মেরে ফেলবো। কথাগুলো ভালো করে কানে ঢুকিয়ে নিস। এই বলে তানহা মুখ বেঁকিয়ে চলে গেল। আর নিচ থেকে আম্মু আমাকে ডাকলো। বুঝতে পারছি আম্মু কেন ডাকছে, তাই আর শুয়ে থেকে সময় নষ্ট করলাম না। উঠে ফ্রেশ হয়ে প্রথমে ব্রেক ফাস্ট করে নিলাম, তারপর রুমে এসে রেডি হতে নিলাম। তখন বিছানায় উপর দেখি আমার কালো পাঞ্জাবিটা রাখা, আর তার উপর তানহার একটা চিরকুট যাতে লেখা ছিল, কালো পাঞ্জাবিটা পরে আমার জন্য অপেক্ষা করো। তানহা বলেছে এখন আমাকে এটা পরতে হবে। পাঞ্জাবিটা পরে পুরোপুরি রেডি হয়ে রুম থেকে বের হতেই তানহার সাথে ধাক্কা লেগে যায়। আবির, আমার শাড়ির আঁচলটাতে এই সেফটি পিনটা আটকিয়ে দে তো, আমি না পারছি না। এই বলে তানহা সেফটি পিনটা আমার হাতে দিয়ে আমার সামনে ঘুরে দাঁড়ালো। আমি যখন ওর শাড়ির আঁচলে সেফটি পিনটা আটকিয়ে দিব তখন ওর খোলা চুলের গন্ধ আমার নাকে আসে, আর আমি কিছু সেকেন্ডের জন্য সেখানে স্তব্ধ হয়ে যাই। হুঁশে ফিরে আসি তানহার হাসিতে। এই যে মিস্টার হাদারাম, যাবেন না? তারপর আমরা দুজন নিচে আসতে আম্মু আমাদের দেখে চলো। তারপর আমরা দুজন নিচে আসতে আম্মু আমাদের দেখে বলল, বাহ, তোদের দুজনকে তো অনেক সুন্দর লাগছে। সবাই তো ওদেরই স্বামী স্ত্রী বলবে। বিয়ে বাড়ির সবাই তো কনফিউজড হয়ে যাবে তোদের দেখে। খালামণি, তুমি যে কি বলো না। আচ্ছা আমরা বেরোচ্ছি, তোমরা সাবধানে থেকো। এই বলে আমরা বাসা থেকে বের হয়ে গাড়িতে এসে বসলাম। তানহার আব্বু আগে থেকে আমাদের যাওয়ার জন্য গাড়ি বুকিং করে দিয়েছিল। পেতনিটাকে সত্যি আজকে কিউটের ডিব্বা লাগছে। নীল শাড়ি, হাতে লাল রেশমি চুড়ি, খয়েরি রঙের ব্লাউজ, আর সেই সাথে হালকা মেকআপ, সাথে কপালে কালো ছোট্ট একটা টিপ। সব মিলিয়ে অসাধারণ বলা যায়। প্রথমবারের মতো আমি ওকে এমন অপরূপ সাজে দেখছি। কিরে, এভাবে হা করে তাকিয়েছিস কেন? কোথায় চেয়ে আছি? আমার কি আর কোনো কাজ নেই যে তোর দিকে হা করে চেয়ে থাকবো? এই তো এবার তুই নিজেই বললি। গাড়ি চলছে তার নিজ গতিতে, মোটামুটি অনেকটা দূরের পথ, তাই মাঝ রাস্তায় ওরা ছোট্ট একটা বিরতি নেয়। বিরতি শেষে আবার ওরা চলতে শুরু করে। এভাবে বিকেলের মধ্যে ওরা দুজন বিয়ে বাড়িতে চলে আসে। আবির ভেতরে প্রবেশ করে সবাইকে সালাম দেয়, তারপর সব গেস্টদের সাথে ওরা দুজন মিশে যায়। বেশ হাসি খুশির সাথে ওরা ওখানে 2 দিন কাটায়। আজ ওদের বাসায় ফেরার পালা। ওদের ফেরার জন্য রেডি হতে দেখে তানহার খালাতো বোন আখি বলে, দুলাভাই কি আজকে আপুকে নিয়ে চলে যাবেন? তখন তানহা মাথা নেড়ে হ্যাঁ বলল। তারপর আখি চলে গেল। তানহা আখি আমাকে দুলাভাই কেন বলল? কারণ তানহার বর তুই বলেই আবিরের গালে চিমটি কাটলাম। কি বলিস, এগুলো খারাপ কথা। বাসায় গিয়ে নেই আগে, তারপর আম্মুকে আমি সব বলে দিব। ঠিক আছে বলিস, কোনো সমস্যা নেই। তখন আম্মু আব্বু ইমিডিয়েটলি তোর সাথে আমার শাদী ঠিক করবে। চোখের সামনে একজনের বিয়ে দেখে তোরও খুব বিয়ের শখ জেগেছে, তাই না? এর মধ্যে ওরা দুজন রেডি হয়ে নিল।
তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে ওরা দুজন সন্ধ্যার মধ্যেই বাসায় ফিরে আসলো। কিরে, ওখানে গিয়ে কেমন মজা হলো? তানহা সব বলবে তোমাদের। আমি খুব টায়ার্ড, যাই গোসল করে ফ্রেশ হয়ে নেই। এই বলে আবির তার রুমে চলে গেল। তারপর গা গোসল শেষ করে আবির ডিনার করে নিল। রাতে সবাই ঘুমিয়ে গেলে তানহা আবিরের রুমে আসলো। আবির সোনা, সাইডের চাপ, আমি তোর সাথে ঘুমাবো। তুই আজকেও আবার মধ্যরাতে বালিশ নিয়ে আমার রুমে এসে পাগলামি করছিস? আর তুই এগুলো কি পরছিস? এটাকে নাইট ড্রেস বলে, সুন্দর না? এটা তো আমারই রুম, আমি তোর সাথে ঘুমালে সমস্যা কি? ভালো করে তাকিয়ে দেখ গাধি, এটা আমার রুম। যা তোর তাই তো আমার, যা তোর তাই তো আমার। এই আইন কে চালু করছে? মিসেস তানহা যে এখন তোর সামনে দাঁড়িয়ে আছে। তানহা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু দাঁড়া, আমি আম্মুকে বলতেছি। আম্মু আম্মু আম্মু, তানহাকে কি বিয়ে দিবা না তোমরা? এই মাঝরাতে আবার কার বিয়ে শখ জেগেছে আবির? মেয়েদের মাঝরাতে বিয়ের শখ জাগে। আম্মু তুমি এসে নিয়ে যাও তানহাকে। আমাকে ঘুমাতে দে, বিরক্ত করিস না তো। তোদের ঝামেলা তোরা যা ইচ্ছা কর। কি হলো, বলেছিলাম না কোনো কাজ হবে না? তোর সাথে থাকলে কেউ আমাকে কিছু বলবে না। কেন বলবে না? কারণ আমি তোকে লাভ করি। বলো কি, কবে থেকে? অনেক আগে থেকে, যখন ঢাকায় তোকে প্রথমবার দেখেছিলাম তখন থেকে অনেক ভালোবাসি তোকে, নিজের জীবনের চাইতেও বেশি। অনেকবার বোঝানোর চেষ্টা করেছি তোকে, কিন্তু তুই হাদারাম আনরোম্যান্টিক একটা, কিছুই বুঝিস না। না, এগুলো হয় না, তুমি আমার বোন হস। খালাতো বোন, আর বিয়ে করলে তোর বউ। অসম্ভব। আমি অসম্ভবকে সম্ভব করতে জানি, এটা তুই ভালো করেই জানিস। তুই কি আমাকে ভালোবাসিস না? বাসি, কিন্তু বোনের চোখে ভালোবাসি। থাকতে পারবি আমাকে ছাড়া? সারাক্ষণ ঝগড়া করলেও তো আমরা একে অপরের থেকে কখনো আলাদা হই না। আমি পারবো। আবির রাগাবি না, আমাকে বলে দিলাম। আমি তোকে মন থেকে অনেক ভালোবাসি, আর আমি সারা জীবন তোর সাথে থাকার জন্য যা নয় তাই কিন্তু করতে পারি তোকে পেতে। কি করবি? তোর আব্বু পুলিশ সেই ভয় দেখাবি আমাকে, নাকি মেরে লাশ ফেলবি? যা ইচ্ছে কর, তবু আমি তোর মতো গুন্ডিকে বিয়ে করব না। না, তোকে মেরে ফেলবো তো আমি নিজের ভালোবাসা হারাবো। আমি তোর সাথে একটু খুনসুটি করে বলি, এইভাবে বলছিস ঠিক আছে। এখন থেকে আমি আর তোর সাথে কিচ্ছু করব না। তুই যা বলবি আমি সব শুনবো, তুই যেভাবে বলবি আমি সেভাবেই চলবো। শুধু তুই বল একবার, আমাকে ভালোবাসিস? না। ছোটবেলা থেকে আমি একটা কথা শুনেছি, যা তুমি নিজে থেকে পাবে না তা জোর করে আদায় করে নাও। এবার তুই দেখ আমি কি করি। উফ, ইস, আবির প্লিজ আমাকে ছেড়ে দে। এই বলে তানহা ওর গলাটাকেই মাইক বানিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে, আর নিজের জামা কাপড় একটু একটু করে ছিঁড়তে থাকে। তবে কিনা এই ছিল পেত্তিটার মনে মনে। তানহার চিৎকারে বাসার সবাই দৌড়ে আবিরের রুমে আসে। এসে দেখে তানহা অর্ধ উলঙ্গ অবস্থায় আবিরের পাশে বসে কান্না করছে। সবাই রুমে আসতেই তানহা দৌড়ে গিয়ে ওর আম্মুর আড়ালে দাঁড়ালো, আর একটা তোয়ালে দিয়ে নিজের বুক ঢেকে নিল। তারপর কান্না কান্না গলায় আবিরের আম্মুকে বলল, খালামণি গো, তোমার ছেলে আমাকে একা পেয়ে ওর মনের ইচ্ছে পূরণ করলো। এখন আমি সবাইকে মুখ দেখাবো কিভাবে? তার মানে এই ছিল ওর মনে। তানহার কথা শুনে আম্মু বিছানার দিকে তাকিয়ে দেখে বিছানার চাদরটাও এলোমেলো। আমি তাড়াহুড়ো করে বিছানা থেকে নামতে গিয়ে চাদর এলোমেলো করে ফেলেছি। যাই হোক, আম্মু আমি আমার দিকে এগিয়ে এসে আমার দুগালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিল। আম্মু বিশ্বাস করো, আমি কিছু করিনি। চুপ, আর একটা কথাও বলবি না। তুই যে আমার ছেলে তা ভাবতেই আমার ঘৃণা হচ্ছে। তুই কিভাবে পারলি তানহার সাথে জোর করতে? আম্মু, খালামণি এখন আমার কি হবে? তানহা আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে আমাকে চোখ মেরে কথাটা বলল। কাঁদিস না মা, তোর এইসব কথা কেউ জানবে না। কিন্তু আমি যে বিয়ের আগে ধর্ষিতা। তুই চিন্তা করিস না মা, আমরা কিছু একটা করবই। আপা, তুই কাল পরশু তানহার আব্বুকে বাসায় আসতে বল তাড়াতাড়ি। আম্মু আমার কথাটা একবার শোনো। খবরদার, তোর ওই মুখে আমাকে আম্মু বলবি না। তুই কালই বাসা থেকে বের হয়ে যাবি। তানহা মা, চল। এই বলে তানহা সবার সাথে কান্না করতে করতে আবিরের রুম থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় আবিরের দিকে তাকিয়ে তানহা আবিরকে ফ্লাইং কিস দিল। আর আবির বেচারার ধর্ষণের মিথ্যা অপবাদে নিজের আম্মুর কাছ থেকে এমন কথাবার্তা শুনে চোখ দিয়ে জল গড়াতে লাগলো। সত্যি ওনারা তো একবার অন্তত আবিরের পুরো কথা শুনতে পারতো। যাই হোক,
দুঃখ ভরা মন নিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে যায় আবির। এভাবে আজ 2 দিন পর রুম থেকে বের হচ্ছি। এই 2 দিন কারোর সাথে তেমন কোনো কথা হয়নি, শুধু 4 দেওয়ালের মধ্যে বন্দিভাবে কেটেছে 2 দিন। রুম থেকে ব্রাশ হাতে নিয়ে বাথরুমের দিকে এগোচ্ছে, এমন সময় কারো বমি করার শব্দ কানে আসছে। তাকিয়ে দেখি তানহাকে বমি করতে দেখে সবাই রাগে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। না না, আমি কিছু করিনি। তানহা সব অভিনয় করছে। চুপ, তোকে কিছু বলতে বলেছি আমরা? এখন তুই যা করেছিস তার শাস্তি স্বরূপ তোর তানহাকে বিয়ে করতে হবে। আজকে তানহার আব্বু 3 দিনের ছুটি নিয়ে বাসায় আসবে, কালকেই তোদের বিয়ে। আমি কারো কোনো কথা শুনতে রাজি নই, আর বিয়ের আগে তোদের দুজনার বাসার বাহিরে বেরোনো নিষেধ। আপা, তুই কি বলিস? তারপর তানহার আম্মু আবিরের আম্মুর কথায় হ্যাঁ সম্মতি জানায়। সবার এমন সিদ্ধান্ত শুনে আমি বড় একটা ঢোক গিললাম। তারপর বিরক্ত হয়ে সেখান থেকে রুমে চলে আসলাম। একটু পর তানহা খাবার নিয়ে আমার রুমে আসলো। এসে খাবারের প্লেটটা টেবিলের উপর রেখে নাচতে শুরু করে দিল। আমি গিয়ে ওর গলা চেপে ধরলাম। আবির ছাড় আমায়, আমার দম বন্ধ হয়ে আসতেছি কিন্তু। এখন আমি মরে গেলে তোকে কিন্তু জেলের ভাত খেতে হবে, মনে রাখিস। আমার আব্বু কিন্তু পুলিশের এসআই, তোকে ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দেবে। তুই কিভাবে এরকম নাটকটা করলি বলতো? ছি। এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না তোকে নিজের করে পাওয়ার। সরি স্বামীজি। তোর সরির গুষ্টি কিলাই, দাঁড়া তোকে দেখাচ্ছি আমি। বলেই আমি টেবিলের উপরে থাকা ফুলদানিটা তানহার পেটের দিকে ছুঁয়ে মারলাম, আর আমি ইয়াহু বলে খুশিতে জোরে একটা চিৎকার করলাম। বাচ্চা নষ্ট করে দিছি। কোনো বাচ্চা নষ্ট হয়নি, এটা ছোট একটা বালিশ ছিল। এই দেখ, এইটা দিয়ে প্রেগনেন্ট হওয়ার নাটক করেছি। সত্যি তুই যা আমার সামনে থেকে, না হলে আমি সত্যি সত্যি মার্ডার করে ফেলবো তোকে। তারপর তানহা আবারও গিয়ে খুশিতে গুলুমুলু হয়ে রুম থেকে হেঁটে হেলতে দুলতে বের হয়ে যায়। আবির যে বাসা থেকে পালানোর জন্য কোনো প্ল্যানিং করবে সেটারও কোনো উপায় নেই, কারণ আবিরের ফোনটা আগেই কেড়ে নেওয়া হয়েছে। কাল বিয়ে, তাই যা যা আত্মীয় স্বজন আসার সবাই বিকেলের মধ্যেই এসে যায়। সেই সাথে তানহার আব্বু। পরদিন সকাল থেকেই শুরু হয়ে যায় বিয়ের ধুম। তারপর দুপুরে কাজী সাহেবকে আসতে বলা হয়। তারপর কাজী সাহেব চলে আসলে আম্মু আমার রুমে এসে আমাকে একটা পাঞ্জাবি দিয়ে যায় পরার জন্য, আর আমাকে তাড়াতাড়ি তানহার নিচে আসতে বলে, ওখানেই বিয়ে হবে। তারপর আবির পাঞ্জাবি পাজামা পরে নিচে আসে, যেখানে সবাই আগে থেকেই উপস্থিত। আবিরকে সোফায় বসানো হয়, তারপর তানহাকে নিয়ে আসা হয় আর ওকে আবিরের পাশাপাশি বসানো হয়। তারপর যথারীতি 3 কবুলের মধ্যে দিয়ে ওদের বিয়ে সম্পূর্ণ হয়। সবশেষে খাওয়া দাওয়ার অনুষ্ঠান শেষ হলে ওদেরকে বাসর ঘরে নিয়ে যাওয়া হয়। বাসর ঘরে ঢুকতেই তানহা আমার পা ছুঁয়ে সালাম করলো আর আমার হাত জড়িয়ে ধরে কান্না করে। ওর কাজের জন্য ক্ষমা চাইলো। আমাকে মাফ করে দে আবির, আমি সত্যিই তোকে অনেক লাভ করি, তাই তোকে আপন করে নিতে এছাড়া আমার আর কোনো পথ ছিল না। তাই বলে তুই আমার উপর মিথ্যা ধর দিবি সবাইকে? তুই তো মরে গেলেও চিতা হয়ে থাকবি চিরকাল। সরি আমার জান পাখিটা। শোনো, এখন কিন্তু আমি তোমার বউ, আর ঘরে বউ রেখে কিন্তু বাহিরে কোনো মেয়ের দিকে তাকানো যাবে না। এখন থেকে শুধু আমাকে দেখবি, প্রতি সপ্তাহে অন্তত একবার আমাকে নিয়ে ঘুরতে যাবি। আমার যখন যা খেতে ইচ্ছে করবে এনে দিবি, আর মাঝরাতে ঘুম না আসলে আমাকে গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিবি। মামার বাড়ির আবদার পেয়েছিস নাকি? আমার মতো একটা নিরীহ অবোধ শিশুকে মিথ্যা অভিযোগ দিয়ে বিয়ে করছিস, আবার এসব বলছিস? হয়েছে, আর কিছু বলবো না, এখন চলো বাসর শুরু করি। শোনো, আমার কিন্তু 12টা বাবু লাগবে, বুঝেছো? যাতে আমাদের ছেলে মেয়েদের একটা স্কুলে ভর্তি করালে ক্লাস ভর্তি আমাদের বাচ্চা কাচ্চাই বেশি থাকে। খবরদার তানহা আমার কাছে আসবি না। আমি কিন্তু ব্যাস, কে আর শুনে কার কথা? ও বিয়ের আগে আমার উপর যত অত্যাচার করেছে, আর এখন তো পুরোপুরি অধিকার পেয়ে গেছে। এই সুযোগ কি আরো হাতছাড়া করে? আমি না চাইতেও আমার মুখ চেপে ধরে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আর বাকিটা না হয় না বলাই থাক, আজ এখানেই শেষ।